এই ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া। আমি এখন ঘুমের দেশে আছি। ওই কুত্তা, উঠবি নাকি পানি নিয়ে আসবো? এই করতি ডিস্টার্ব করিস না তো, আমার কেমন যেন মাথা ব্যথা করতেছে। তোর ওইসব নাটকবাজি বন্ধ কর তো, উঠ, কলেজে যাব। আরে আপু, একটু শান্তি মতো ঘুমাতে তো দিবি নাকি? আমার লক্ষ্মী ভাই, উঠ না, আমার একটা গুরুত্বপূর্ণ এক্সাম আছে, প্লিজ উঠ। আপু আমার কাছে এসে কপালে একটা পাপ্পি দিয়ে বলল, উঠতে পারি যদি তুই আমাকে খাইয়ে দিস। আমার ঠেকা পড়ছে, আমি তোকে কখনো খাইয়ে দিব না। তাহলে মনে কর তোর ছোট ভাই আজকে কলেজে যাবে না। আমি কম্বলটা মুখে দিয়ে অপর দিকে শুয়ে পড়লাম। আহ, কি যে আরাম। এই ভাইয়া, উঠ না, প্লিজ উঠ। আচ্ছা, তোকে খাইয়ে দিব। কম্বলটা মুখ থেকে সরিয়ে বললাম, হবে না, আমাকে এখান থেকে নিয়ে ওয়াশ করে দিতে হবে, তাহলে উঠবো। আচ্ছা। তারপরে আপু আমাকে বিছানা থেকে উঠিয়ে বাথরুমে এনে ব্রাশ করিয়ে দিচ্ছে। আমি চোখ বন্ধ করে আছি। আহ, আপুকে আজকে বয়স করতে পেরেছি। তারপরে টেবিলে এসে আপু আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আপুকে খাইয়ে দিচ্ছি। ওইদিকে আব্বু আম্মু আমাদের কাণ্ড থেকে হাসতেছে। খাবার খাওয়া শেষে আব্বু, টাকা দাও। তোমার আম্মুর কাছ থেকে নিয়ে নাও। তারপরে আম্মুর কাছ থেকে টাকা নিয়ে বাইরে চলে আসলাম। একটা রিক্সা নিয়ে ভাই বোন দুজনেই কলেজের দিকে রওনা দিলাম। কলেজে যেতে যেতে আমাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম তো সবাই জানে, তবুও বলি, আমার নাম রাসেল মাহমুদ নিলয়, বাবা মায়ের ছোট ছেলে। আমার একটা লক্ষ্মী বোনও আছে। আপুর নামও বলি, হি। আপুর নাম ফারজানা। আমি অনার্স 3য় বর্ষে পড়ি, আর আপু অনার্স ফাইনালে। আপুর কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে, আপনারা আবার লাইন মারতে চান না, হি। আমার সম্বন্ধে আর কোনো ডিটেলস নাই। পরে থুকু একটা ডিটেলস আছে, ওটা বলে দিই। আপনাদের কিন্তু প্রিয়জন ভেবে আমার সব ডিটেলস বলতেছি। আপনার কিন্তু আবার আমার ডিটেলস দিয়ে আমার উপর প্রয়োগ করবেন না। পৃথিবীটা বড়ই অদ্ভুত। প্রিয়জন প্রিয়জনের ক্ষতি করে, বাইরের লোক কিন্তু আপন হয়ে যায়। যাই হোক, গল্পে আসা যাক। আমি একটা প্রেম করেছিলাম। ভাই, প্রেম মানুষ কেন করে? একটা মেয়ের পিছনে প্রায় 7 মাস ঘুরেছি, কিন্তু মায়ের কোনো রেসপন্সই নাই। পরে গিয়ে সোজাসুজি প্রপোজ করলাম। ভাই, মেয়েটার হাতে যত শক্তি ছিল, ওটাতে 2টা থাপ্পড় দিল। থাপ্পড় 2টা খেয়ে সোজা রাস্তা ধরলাম। এরপরে মেয়েটার পিছনে আর যায় নাই। যায় নাই বললে ভুল হবে। মেয়েটাকে দেখলে প্রায় 400 কিলোমিটার দূর দিয়ে হাঁটি। এখন মেয়েটার সম্বন্ধে বলি। মেয়েটার নাম কি যেন? আরে ভাই, রিয়েল নাম তো মনে পড়তেছে না, সদ্য নাম বলি, ইরা। আমি ইরাবতী বলে ডাকি। মেয়েটা একজন ডাক্তার, আমার থেকে 2-3 বছরের বড় হবে। তাতে কোনো সমস্যা নাই। কি পাঠক পাঠিকা, আপনাদের কোনো সমস্যা আছে? আপনাদের সমস্যা থাকলে আমার কিছু করার নাই। বোন এবং ভাই, আমার কিন্তু সিনিয়র আপুদের প্রতি একটু ইন্টারেস্ট বেশি। কলেজে চলে আসলাম, আপুর ক্লাসে চলে গেছে। আমি আমার ক্লাসে চলে আসলাম। কি মামা, আসতে এতক্ষণ লাগে? শালা, আমাকে কি তোর আপু খাই দিতে গিয়েছে যে আমি এত তাড়াতাড়ি আসবো? আমার আপুর কি খেয়ে দেয়ে কাজ নেই যে তোকে খাবার খাইয়ে দিতে যাবে? শালা, আমাকে খাইয়ে দেওয়ার জন্য রাজকণা আসবে, দেখে নিস। তুই চাইলে আমি খাইয়ে দেই। পিছন থেকে মিম বলল, মিম মেয়েটা আমার ক্লাসমেট, কিন্তু মেয়েটা নাকি আমাকে ভালোবাসে। আরে ভাই, কিভাবে আমি মেয়েটাকে ভালোবাসি বলেন তো? আমার থেকে সিনিয়র আপুদের প্রতি অনুভূতি বেশি। এই মেয়েকে বারবার বোঝাচ্ছি, কিন্তু মেয়েটা বুঝতেই চাচ্ছে না। মেয়েটা নাকি আমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। তার আর দরকার নাই। হঠাৎ স্যার চলে আসলো। মিম আর কিছু বলতে পারলো না। এক এক করে সব ক্লাস শেষ করলাম। আমাদের ছুটি হয়ে গেছে। আমরা সবাই কলেজের মাঠে আড্ডা দিচ্ছি। প্রায় 1 ঘন্টা পরে আপু আসলো। আপুর সাথে হেঁটে হেঁটে বাসায় আসতেছি। হঠাৎ আমার মাথাটা ঘুরতেছে। আমি রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছি। আমার যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ খুলে তো আমি অবাক। এটা আমি কাকে দেখছি? আপু কি আর হাসপাতাল দেখতে পাই নাই? শালার কেন যে তখন মাথা ঘুরিয়েছে। এই, ইরা এটা কি আনতেছে? ভাই, ইয়া বড় একটা ইঞ্জেকশন নিয়ে আমার দিকে আসতেছে। এই আপু, আমার কি হয়েছে? তোর কিছু হয় নাই। আমি ইঞ্জেকশন নিতে পারবো না, প্লিজ তুই তাদেরকে একটু বল না। আমার ঠেকা পড়ছে, আমাকে জ্বালাতন করার জন্য এটা তোর শাস্তি। কি? আমি ইঞ্জেকশন কখনো নিতে পারবো না। আমি বেড থেকে নেমে দৌড় দিলাম। ভাই, দৌড় দিয়েছি ভালো কথা, কিন্তু নার্স দরজাটা বন্ধ করে দিল। এখন কি করব? আমার দিকে সবাই আসতেছে। আমি রুমের চারপাশে ঘুরছি, আর সবাই আমার পিছু পিছু দৌড়াচ্ছে। এক পর্যায়ে সবাই দাঁড়িয়ে গেছে। ভাই প্লিজ ইঞ্জেকশনটা নিয়ে নে, তাহলে তুই বেঁচে যাবি। কেন, কি হয়েছে আপু?
কিভাবে বলি আমি তোকে কথাটা? আমার না প্রচুর কান্না পাচ্ছে। এত ঠং না করে বলে ফেল। তোর ক্যান্সার হয়েছে। কি সত্যি? আমি আপুর কাছে দৌড়ে গিয়ে আপুর দুই গেলে 2টা পাপ্পি দিলাম। দাঁড়া, আমি এখনই মিষ্টি আনতে বলি। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ফোনটা বের করে রানাকে 2 প্যাক মিষ্টি আনতে বলেছি। এই তুই এমন খুশি হয়েছিস কেন? এই রাসেল, তোর কি হয়েছে? আমি চুপচাপ বসে আছি। আজকে না আমার সবচেয়ে খুশির দিন। আজকে তোর সব থেকে বেশি খুশির দিন কেন? কারণ আজকের পর থেকে তোকে আর কেউই জ্বালাবে না। ভাই মিষ্টি নিয়ে আসছি, দরজাটা খুলতে বল। রানা বাইরে থেকে চিৎকার দিয়ে বলল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। মামা মিষ্টি ব্যাগগুলো দে তো। আমি মিষ্টি বের করে আপুকে খাইয়ে দিলাম। ধর আপু, সবাইকে খাইয়ে দে। তোর ভাই মারা যাবে এই খুশিতে। মিষ্টি খাওয়া শেষ? ভাই মিষ্টি না অনেক টেস্ট হয়েছে, আরো খেতে দিবি? মানে কি, তুই হাসতেছিস কেন? দেখতে পেলাম ইরা সহ আরও ডাক্তারগুলো হাসতেছে। আমি তো কিছু বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি। এই আপু, তোরা হাসিস কেন? আপু হেসে হেসে বলল, তোর কোনো ক্যান্সার ট্যান্সার হয় নাই, সবগুলো মিষ্টি খাওয়ার ধান্দাই করেছি। কি আমার সাথে চিটারি? সমস্যা নাই, সময় আমারও আসবে। সেই দিন কিন্তু টাকাও নেব আর তোকে দাসী বানিয়ে রাখবো। আমার তো মাত্র 500 খরচ হয়েছে। ভাগ্যিস তোকে বাঁচানোর জন্য করেছিলাম, কিন্তু তুই কি করলি? আমার টাকা দিয়ে টাঙ্কি মারলি। সমস্যা নাই বোন, আমার কষ্ট করিস না, জাস্ট অপেক্ষা। এমন ম্যানা করে ইঞ্জেকশনটা নিয়ে নে। আপু তুই তো তোর ভাইকে চিনিস না। দৌড়ে বের হয়ে গেলাম। ওই রানা চলে আয়। রানা আমার পিছু পিছু আসতেছে। ডক্টর আর আপু সহ সবাই হাসতেছে। কিছুক্ষণ পরে আপু চলে আসতেছে। এই যে ফারজানা, একটু কথা শুনবে? আপনার সাথে তো আমার একটা কথা ছিল। আপনি রাসেলকে কিভাবে চিনেন? রাসেল প্রায় 7 মাস আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেছে। একদিন সাহস করে আমাকে প্রপোজ করেছিল। ওই দিন আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করেছিল, ফলে আমার তখন মাথায় রাগ ছিল, তাই রাসেলকে 2টা থাপ্পড় দিয়েছিলাম। সেই দিনের পর থেকে রাসেলকে আর দেখতে পাই নাই। খুব মিস করেছি রাসেলকে। প্রায় 5 মাস পরে আমাদের দেখা হলো। সেই মনে হয় আপনাকে আর জ্বালাতন করবে না, কারণ সে শপথ করেছে মনে হয় তার একটা গুণ। আর এই যে কেউ তাকে কিছু বললে সে তার দিকে আর জীবনেও ফিরে তাকাবে না। প্লিজ ফারজানা, কিছু একটা করুন। আমি তাকে এই 5 মাসে অনেক ভালোবেসে ফেলেছি। আমাকে তার সাথে কথা বলার ব্যবস্থা করে দাও। আচ্ছা আমি দেখছি। এই নাও, এটা রাসেলের নাম্বার, কিন্তু তাকে পরিচয় দিতে পারবে না। আর বিষয়টা আমি দেখছি। ফারজানা, তুমি সত্যি অনেক ভালো। তাই না? এরকম একটা ভাবি থাকলে কি সহায়তা না করে? আর তাছাড়া অসুস্থ হয়ে পড়লে ডক্টরের কাছে আসতে হবে না। আচ্ছা এখন আমি যাই, বাসায় একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফারজানা তোমার নাম্বারটা? তারপরে আপু নাম্বারটা দিয়ে বাসা থেকে রওনা দিল। বেটা তোকে আজকে ভালো করে গেতে দিয়েছে। শালা তোকে ঠিক মতো ধরেছে আপু। শালা আমি কম নাকি? আমিও দেখিয়ে দিব, আমিও পারি। তুই তোর মতো রসিল্লা, তুই আপুকে ঠকাবি? ইম্পসিবল। তুই এই ভাবনা ভুলে যা আর সঠিক রাস্তায় চলে আয় ভাই। ওই বেটা, তোর জ্বলতেছে কেন? টাকা গেলে আমার গেছে, দৌড়ানি খেলে আমি খেয়েছি, তাহলে তোর জ্বলছে কেন? শালা টাকা কি এখনো আমাকে দিয়েছিস? আরে বেটা, তোকে টাকা দিইনি, তাহলে তো আমার জন্য ভালো হয়েছে। টাকা দেওয়া থেকে বেঁচে গেছি। কি তুই আমাকে টাকা দিবি না? আমি তোর কাছ থেকে কখন টাকা নিয়েছি? তুই তো মিষ্টি আনছিস, তোর টাকাটাও তুই দিবি। শালা তোকে তো আমি। গাছের চক্র খুঁজতেছে আমাকে মারার জন্য, আমাকে আর পায় কে? ভাই তোর সাথে পরে দেখা হবে, এখন নিজেকে বাঁচাই। একদরে বাসা চলে আসলাম। পাশে এসে আর এক কাণ্ড, মা এসে আমাকে জড়িয়ে ধরলো। কি হয়েছে মা, এমন করছো কেন? আব্বু, তোমার কিছু হয় নাই তো? ধ্যাত আম্মু, আমি ভালো আছি, ছাড়ো তো, তোমার গায়ে ঘাম লেগে যাবে। আমি আম্মুকে ছেড়ে দিয়ে ব্যাগটা সোফায় রেখে ওয়াশরুমে চলে আসলাম। হঠাৎ মোবাইলে রিংটোনে শব্দ করে উঠলো। আগে ফ্রেশ হয়ে নিই, পরে কথা বলবো। ফ্রেশ হয়ে বের হলাম। আম্মু খাবার নিয়ে বসে আছে। আম্মু, আপু কোথায়? রুমে আছে, গিয়ে ডেকে নিয়ে আয়। আমি আপু রুমের কাছে এসে দেখতে পেলাম আপু ফোনে কার সাথে যেন কথা বলতেছে। আমি তার পাশে দাঁড়িয়ে বললাম, কুত্তি ভালো তো, প্রেম করতেছিস, কর কর। প্রেম করা মানুষের জন্য একটা আর্ট, কিন্তু বেশি প্রেম করিস না, তাহলে সমস্যা আছে। আচ্ছা আমাকে একটু দে তো, দুলাভাইয়ের সাথে একটু কথা বলি। ফোনে হাত দিতেই, কি হয়েছে বুঝতে পারছি না,
আপু সামান্য একটা বিষয়ে আমাকে থাপ্পড় মারলো। আপু এতটা রাগ করবে তা তো আমি কখনো ভাবিনি।